জিয়াউর রহমান রাজাকার ছিলেন, পাকিস্তানের গুপ্তচর ছিলেন। অনেকবার শুনেছি এটা। শেখ হাসিনার নিজের মুখে শুনেছি। তাহলে এখন আমরা যে আরেকজনকে রাজাকার বলছি বা যদি সত্যি রাজাকার হয়েও থাকে তাও বলছি, তাহলে এই কথাগুলো কি আমাদের নিজেদের উপর আসে না? আমি এটাকে নির্মোহভাবে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বলার চেষ্টা করছি। আমি দলের নীতিভঙ্গি, দলের দৃষ্টিভঙ্গি দিয়ে বলার চেষ্টা করছি না। আওয়ামী লীগ যাকে খুশি তাকেই রাজাকার বলত। আমরা বহুবার শুনেছি ৭১ সালে জামাত ইসলামী যদি বাংলাদেশে কারো কোনো ক্ষতি করে থাকে, তাদের সিদ্ধান্তে যদি কারো কোনো মনে কষ্ট পেয়ে থাকে বা কোনো হয়ে থাকে তার জন্য তারা কিন্তু ক্ষমা প্রার্থী বলেছে। আমি জামাত ইসলামকে ডিফেন্ড করার কেউ না, জামাত ইসলামীরও কেউ না। আমি মির্জা ফখরুল আমাদের মহাসচিবের কথাটাকে আমি ক্রিটিসাইজ করছি। যে এসব কথা আমাদের পক্ষে মুখে শোভা পায় না। একইভাবে জামাত ইসলামী যেভাবে আজকে বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাদ বলছে, এটাও তাদের মুখে শোভা। আপনার কথার প্রশ্নের উত্তরে বলতে চাই, মোটেই না। ৭১ প্রসঙ্গ নিয়ে বিএনপির পক্ষ থেকে জামাতকে কোনো কিছুই বলা উচিত না আমার মতে। অনেকগুলো কারণে বলা উচিত। এটা প্রতি সপ্তাহে আপনার সাথে যখনই আমি আসি আপনার আমার কারণে এই কথাটা ওঠে এবং এটা আমি বারবার বলি। যে এই ঘটনাটা নিয়ে যত বেশি কথা বলবে, যে বলছে তার জন্য যেমন বিব্রতকর, যার ব্যাপারে বলছে তার জন্য বিব্রতকর। কারণ এটা একটা সেটেল ইস্যু। ৭১ সালে জামাতে ইসলামী সহ কিছু দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এটা একটা ঐতিহাসিক সত্য কথা। এবং সেই কারণে তৎকালীন জামাতের আমির গোলাম আজম উনি কয়েকবার আমি তার ভিডিও দেখেছি উনি জীবিত অবস্থায় এবং যখন বহু আগে উনি এটার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। কেন তাদের পক্ষ নিয়েছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইত্যাদি উনি দিয়েছেন। তার পরবর্তীতে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বিভক্ত জাতিটাকে একটা একসাথে আনার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য উনি কিন্তু অন্যভাবে জিনিসটাকে করেছিলেন। উনি মুসলিম লীগ থেকে শুরু করে জামাত ইসলামী যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, স্বাধীন বাংলাদেশে তাদেরকে উনি যেহেতু শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তান থেকে এসে বাংলাদেশের চট করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি কিন্তু এই ব্যাপারটা মোটামুটি সেটেল করেই গিয়েছেন। এটা সবাই জানে। সিমলা চুক্তির মাধ্যমে যেমন পাকিস্তান সেনাবাহিনীদেরকে নিয়ে ভারত তাদেরকে নিয়ে গুটি খেলেছে, তেমনিভাবে বাংলাদেশেও দালাল আইন যেটা ছিল সেটা থেকে নিয়ে তারপরে আপনার যুদ্ধাপরাধীদের বিচার-টিচারে যেগুলো ছিল এগুলো উনি ক্ষমা-টমা করে দিয়ে উনি ব্যবস্থা করে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটা যে সুযোগ মনে হয় উনি করেছিলেন এবং জিয়াউর রহমান যে করেছিলেন সবাই দেখেছেন। তাহলে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ ২৫-৩০ বছরের জোট, ঐক্য সরকারে একসাথে সবকিছু মিলিয়ে এখন যদি নির্বাচনের ডামাডোলে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কারণে আমি যদি এই কথাগুলো বলি, তাহলে এটাকে আমার মনে হয় না রাজনৈতিক ফায়দা হবে। কারণ এই বয়ানটা ছিল আওয়ামী লীগের বয়ান। যাকে তাকে আওয়ামী লীগ যাকে খুশি তাকেই রাজাকার বলত। আমরা বহুবার শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজাকার ছিলেন, পাকিস্তানের গুপ্তচর ছিলেন। অনেকবার শুনেছি এটা। শেখ হাসিনার নিজের মুখে শুনেছি। তাহলে এখন আমরা যে আরেকজনকে রাজাকার বলছি বা যদি সত্যি রাজাকার হয়েও থাকে তাও বলছি, তাহলে এই কথাগুলো কি আমাদের নিজেদের উপর আসে না? আমি এটাকে নির্মোহভাবে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বলার চেষ্টা করছি। আমি দলের নীতিভঙ্গি, দলের দৃষ্টিভঙ্গি দিয়ে বলার চেষ্টা করছি না। আমি মনে করি দেখেন কতগুলি জিনিস কিন্তু সেটেল হয়ে গেছে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ৫ই আগস্টে। জনগণই রাস্তায় নেমে এসে এবং তার আগে ১ মাসে হাজার মানুষ জীবন দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। এরপরে ভারতের সাথে সম্পর্ক তো অবশ্যই থাকবে। কিন্তু সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে। চোখে চোখ রেখে। আমি সেইটাই আমরা সবাই আশা করি এবং জনগণ কিন্তু এই ব্যাপারটাতে রায় দিয়েছে। এটা ভোটের কোনো বিষয়ই না। তারপরেও কেন আমাদেরকে ভোটের এজেন্ডা হিসেবে এসব কথা বলতে হচ্ছে এবং শুনতে হচ্ছে? আমরা তো এগুলো শুনতে চাই না। আমরা শুনতে চাই বাংলাদেশ সামনে কি করবে এবং আমার মনে হয় কিছুদিন আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগে শফিকুর রহমান সাহেব বোধহয় কোনো একটাতে
জায়গায় আমার মনে হয় বাংলাদেশে নাকি আমেরিকায় বা কোন একটা জায়গায় কিন্তু উনি সাংবাদিকদেরকে বলেছেন ৭১ সালে জামাত ইসলামী যদি বাংলাদেশে কারো কোন ক্ষতি করে থাকে, তাদের সিদ্ধান্তে যদি কারো কোন মনে কষ্ট পেয়ে থাকে বা কোন হয়ে থাকে তার জন্য তারা কিন্তু ক্ষমা প্রার্থী বলেছে। আমি জামাত ইসলামকে ডিফেন্ড করার কেউ না। জামাত ইসলামীরও কেউ না। আমি মির্জা ফখরুল আমাদের মহাসচিবের কথাটাকে আমি ক্রিটিসাইজ করছি। যে এসব কথা আমাদের পক্ষে মুখে শোভা পায় না। একইভাবে জামাত ইসলামী যেভাবে আজকে বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলছে, এটাও তাদের মুখে শোভা পায় না। কারণ তারাও দীর্ঘদিন আমাদের জোটসঙ্গী ছিল, সরকারে ছিল, মন্ত্রিত্বে ছিল, সবকিছুতে ছিল। তাই দুটো দলকেই আমি অনুরোধ করব, আপনাদের অনেক পয়েন্ট আছে আরো। হাজার, হাজার পয়েন্ট আছে দেশের জনগণের যেটাতে ভালো হবে, জনগণ দেশ এগিয়ে যাবে, সেগুলো নিয়ে আপনারা রাজনীতি করুন। আপনারা এই বিষয়টা নিয়ে হাসিনার ব্যবহার করা বহুত চর্বিত, চস্য একেবারে মানে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো যে বিষয়টা, ৭১ এর বিষয়টা, এটা নিয়ে বিতর্ক করে খামাখা, খামাখা আপনারা কেন আমাদের এগুলি শুনতে হবে, শুনতে বাধ্য করছেন এবং আমরা এগুলো শুনতে চাই না। আমরা শুনতে চাই সামনে আমরা কি করবেন এবং বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশের নীতি আদর্শ কোন দিকে যাবে, এম গণভোটে আমরা হ্যাঁতে ভোট দেব কিনা, আমরা না দিলে কেন দেব না, না বুঝে নাতে দিতে বললে কি এটা কি দেশের জন্য কতটুকু ক্ষতিকর, এগুলাকে ঠিকমতো প্রচার করা। কারণ গণভোটের ব্যাপারে মানুষকে সঠিক তথ্যটা জানানো হচ্ছে না। মানুষ এখনো গণভোটের ব্যাপারে অনেক কিছু জানে না। যেমন অনেকে বলছে গণভোটে দিলে এই হবে। আবার অনেকে বলছে যদি হ্যাঁ দেন তাহলে এই হবে। এই থাকবে না, বিসমিল্লাহ থাকবে না ইত্যাদি। এগুলো মিথ্যা কথা, গুজব। কেউ কান দেবেন না। আপনারা চেষ্টা করবেন জিনিসগুলোকে একটু জেনে নিতে। সবাইকে অনুরোধ করব যে হ্যাঁ ভোটে ছাড়া কোন বিকল্প আমি দেখি না। এই প্রসঙ্গে ২-১ টা পয়েন্ট হয়তো বিএনপির নোট অফ ডিসেন্ট এ ছিল। কিন্তু গোটা অর্থে না ভোটে ভোট দেওয়া মানে হাসিনার যে রেজিমটা ছিল, হাসিনা যে ১৭-১৮ বছরের যে অত্যাচার অনাচার করেছে সেটাকে সমর্থন দেওয়া এবং তাহলে হাসিনাকে কষ্ট করে বিদায় করে লাভ হলো কি? একটা কথা এ প্রসঙ্গে বলি, হঠাৎ করে দেখলাম যে সাকিব আল হাসানকে নাকি ফেরত আনা হচ্ছে। বাংলাদেশের দলে খেলবে। এটা কোন পরিস্থিতি হচ্ছে? কে এই সিদ্ধান্ত নিচ্ছে? এটা আমরা জানতে চাই। দেশের জনগণ জানতে চাই। যদি সাকিব আল হাসানই ফেরত আসতে পারে, খুব ভালো খেলোয়াড় এইজন্য, তাহলে হাসিনা তো খুব ভালো একটা ডিক্টেটর ছিল। তাকেও ফেরত আনেন। তাকে কেন খালি বাইরে রাখবেন? আর তার সাথে যে ৩০০ এমপি, আরো ৪৬০ উপজেলা চেয়ারম্যান, তারপর হাজার, হাজার ইউনিয়ন চেয়ারম্যান, তারাই বা কেন ভারতে কষ্ট করে থাকবে? সবাইকে নিয়ে আসেন। এরা খুব ভালো, ভালো নেতা ছিল। যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর ছিল। চুরি ভালো করতে পারত, এম রিলিফ চুরি করতে পারত, ব্যাংক চুরি করতে পারত। তাদেরকেও নিয়ে আসেন। সিম্বলিক আমার কথা। আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসার আগে ১০০ বার চিন্তা করবেন যে বাংলাদেশের জনগণ এটাকে সমর্থন করবে কিনা। সে যত বড় খেলোয়াড়ই হোক, যত ভালোই খেলুক। কিন্তু সে নৌকার বিনা ভোটের এমপি হয়েছে। শেখ হাসিনার সরকারে অংশগ্রহণ করেছে। এটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ এবং তার এটা বিচার না হওয়া পর্যন্ত কোনভাবেই তাকে বাংলাদেশের জাতীয় দলে, বাংলাদেশের জাতীয় পতাকা বহন করার অনুমতি দেওয়া ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি মনে করি বাংলাদেশের স্বাধীনচেতা জনগণ এটাকে সমর্থন করবে। ধন্যবাদ।